রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই এমপি পদ বাতিল, চিফ হুইপ দুঃখজনক বললেন নাহিদ। ব্রিক্সে তারেক রহমানের অপেক্ষায় ভারত, মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক। আন্দোলনকারীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের নির্দেশ ছিল হাসিনার, কল রেকর্ড ট্রাইব্যুনালের। নিউ মার্কেটে যুবদল ছাত্রদল সংঘর্ষ, আহত 12 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আইগাস ইউনাইটেড শিরোনাম, এবার পুরো খবর। রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। মঙ্গলবার দুপুরে সংসদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ কথা বলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধানে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও প্রকাশ্যে ভোট প্রদান দুঃখজনক। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। 27 আগস্ট আহ্বান করা হয়েছে তৃতীয় সংসদ অধিবেশন। সেলিম মালিকের রিপোর্ট। আগামী 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে মঙ্গলবার বেলা 11টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে প্রস্তুতিমূলক সভা। এতে সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন বলেও জানান তিনি। আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেব দাখিল হবে সেদিনই দাখিলের সময় আমরা সবাই জানব। এখন যে ভোট দেবো আমরা যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবেন না, বা ভোটের 70 অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংবিধানের 70 অনুচ্ছেদে প্রকাশ্যে ভোটের ব্যাপারে কড়াকড়ি না থাকার পরও ভোটের আয়োজন দুঃখজনক। প্রকাশ্য যখন ভোট হয় তখনই 70 অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়, এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। কিন্তু যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে 70 অনুচ্ছেদ যেটাই থাকুক এটার অ্যাপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা করব, এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। রাষ্ট্রপতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী 27 আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রহমান বলেছেন, জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। বন্ধ 3 রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি সই অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে প্রাণ আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এই চুক্তি হয়। এদিন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট এবং এমচেমের প্রতিনিধি দল। হাসান মাহমুদের রিপোর্ট। পরিবেশ বান্ধব পণ্য সোনালী আঁশ খ্যাত পাট, কিন্তু দীর্ঘদিন ধরে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ থাকা, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং নানা অব্যবস্থাপনার কারণে এই খাতটি ধুঁকছে বড় ধরনের সংকটে। পাট শিল্পের সোনালী সময়কে পুনর্জাগরণের লক্ষ্যে বন্ধ থাকা 3 পাটকল 2 প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। সিরাজগঞ্জ জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ এবং খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সঙ্গে 2 গ্রুপের চুক্তি স্বাক্ষরিত হয়। মিল 3টি চালু হলে 11,600-এরও অধিক মানুষের কর্মসংস্থান হবে। আমরা 3টি মিল ইতিমধ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করলাম। এর মাধ্যমে আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে। আমাদের প্রায়
দুইটা মিল মিলিয়ে 3টা মিল মিলিয়ে 11,000-এর উপরে কর্মসংস্থান হবে। সব কিছু মিলিয়ে আমরা এটাই বলতে চাই, আমাদের এই যে বন্ধ মিলগুলো চালু করার মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ ছিল, যেই কমিটমেন্ট ছিল, তার একটা শুরুটা আমরা করলাম। এদিন প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমেরিকান চেম্বার অব কমার্স এমচেমের সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ কামালের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রী বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন দেশটির ঢাকার হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি মোদীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা তুলে ধরেন। মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের তথ্য দিয়েছে ঢাকার ভারতীয় হাই কমিশন। এর আগে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। এদিকে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আবারও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। বলেন, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন ভারত পর্যালোচনা করছে বলেও জানান তিনি। ক্রিকেটার সাকিব আল হাসান পচে গেছেন, নষ্ট হয়ে গেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, সাকিব বা শেখ হাসিনা কারোরই বাংলাদেশে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। তারা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সাথে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। সচিবালয় নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকা সফর নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। 5 আগস্ট ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর থেকে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। এমন বাস্তবতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সময়ে ঢাকা সফর করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, পুরনো পদ্ধতিতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক চলবে না। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোন সংস্থা, কোন প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে সেটা হতে পারবে না। এবার যেটা সবচেয়ে বড় ব্যাপার হলো সেটা হচ্ছে তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। সেই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবেই যাকে আমরা এনে বিচার করতে চাই সেটা না করে তিনি ওখানে বসে এটা করছেন। এই ব্যাপারগুলোকে ভারতের মানে আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কিরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা টাফ স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফেরার জন্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন। সরকার তাকে নিরাপত্তা দেবে কিনা জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, শুধু সাকিব কেন, শেখ হাসিনাও দেশে ফিরলে তাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন। সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। সে তো আর হাসিনার চেয়ে বড় অপরাধী না। হাসিনাও যদি বাংলাদেশে আসেন, উনি তো বলছেন ডিসেম্বরে আসবেন, আমি বহুবার বলেছি তিনি যদি আসেন পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়, যা যা করা দরকার। তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই মেনে নেব। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দিবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন বলেও জানান তিনি। ধন্যবাদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি অডিও ফোনালাপ উপস্থাপন করা হয়। এ সময় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, এখন অন্য কিছু করে লাভ নাই, তোরাও পোড়াবি আমরাও পোড়াবো। তামজিদ সুমনের রিপোর্ট। তো ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। এই ফোনালাপ শুনলে দেশের সাধারণ মানুষ অবাক হলেও এটাই সত্য। এভাবেই ২৪শে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে ১৯ জুলাইয়ের ফোনালাপ এটি, যেখানে শেখ হাসিনা ও হাসান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে। ফোনালাপে আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সব নেতার কমিটির ওভাবে ব্যবস্থা করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে না। আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাব পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে করবে। যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা জানিয়ে হাসান মাহমুদকে শেখ হাসিনা নির্দেশনা দেন। জবাবে হাসান মাহমুদও ইটের জবাবে পাটকেল নীতির কথা বলে সমর্থন জানান। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে, আর শুধু আগুন দিয়ে পোড়াবে। সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে। আর কি করবে, অন্য কিছু করে লাভ নেই। তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। বুঝছো? এরপর সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আরেক ফোনালাপে আরও কঠোর নির্দেশনার কথা উঠে আসে। আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে বের করে সেখানে আগুন দেওয়ার নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। একই সঙ্গে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে র্যাবের হেলিকপ্টারের ব্যবহারের কথাও বলেন তিনি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিশোধ দিতে হবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, র্যাব পাঠাচ্ছি। শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই নয়, সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের দায়ও আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়ার নির্দেশনার কথা উঠে এসেছে এসব কথোপকথনে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে সেইগুলি পরে শেষ করে দিচ্ছে। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত রহমান, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতা সহ ৭ জনের মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ একসাথে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি যে এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ পর্যন্ত ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ৬টি মামলায় রায় হয়েছে। আরও বেশ কটির শুনানি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের জননীতিকে অভিবাসীদের চশমা দিয়ে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, কারো পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। রাজধানীর গুলশানে আয়োজিত বাংলাদেশের বাস্তবতায় আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের সব জনগণ সমান, বাংলাদেশে বিভাজনের কোনো সুযোগ নেই। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, এদেশের সব জনগণই বাংলাদেশি, তাই কাউকে আদিবাসী পরিচয়ের বিভাজনের চোখে দেখার সুযোগ নেই। গুলশানের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় দেশের বাস্তবতা ও জাতীয় পরিচয় নিয়ে বক্তব্য দেন দুই মন্ত্রী। আসলে যে বিভেদগুলো সৃষ্টি হয়েছে, সেই বিভেদগুলোর সৃষ্টির পিছনে কিছু ভিনদেশী উস্কানি একসময় ছিল। এখনো সেই অঞ্চলে যে বিভিন্ন ষড়যন্ত্র চালু নেই, সেটা কেউ হলফ করে বলতে পারবে না। বিভিন্ন আন্তর্জাতিক মহল তাদের বিভিন্ন স্বার্থে তারা সেই পরিকল্পনাগুলো করছে। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা বাংলাদেশি হিসাবে ইউনাইটেড থেকে আমাদের বক্তব্যগুলো দিয়ে যাওয়া। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভবিষ্যতে জ্বালানি তেল বিপণন কার্যক্রম সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও উন্মুক্ত করার কথা ভাবছে সরকার। একই সঙ্গে দীর্ঘমেয়াদের সংকট সমাধানে সুনির্দিষ্ট নীতি প্রণয়নের সাথে সৌরভিত্তিক জ্বালানির প্রসারের কথাও বলেন তিনি। রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত সহ সব খাতে অতীতের সরকার টেকসই উন্নয়নে নজর দেয়নি, তাই সেই সংকট বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। সেমিনারে বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জ্বালানি সংকটের কারণে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্য সংকট বেকায়দায় ফেলেছে সরকারকে। শিগগিরই এ সমস্যা থেকে মুক্তি মিলবে না বলেও জানান তিনি। বলেন, বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলছে এই জ্বালানি থেকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে, অনেকে ষড়যন্ত্র করছে। আমিও তাদেরকে অনুরোধ করব, পলিটিক্স আপনারাও করেন, দেশের স্বার্থে করেন। দেশের এই ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কোনো কিছু হাসিল করতে পারবেন না। ফ্যাসিস্ট আমল সহ গত ২০ বছরে নানা অসঙ্গতির কারণেই এসএসসির ফলাফল নিম্নমুখী বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, তিস্তা ব্যারেজ সময় সাপেক্ষ হলেও সবার সহযোগিতায় বাস্তবায়ন করবে সরকার। নাজিবুর রহমানের রিপোর্ট। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন বিষয়ক 3 দিনের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী তুলে ধরেন নানা পরিকল্পনার কথা। এই সময় তিনি অভিযোগ করেন, শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আমরা চাই সমালোচকরা সমালোচনা করুক, বাট কনস্ট্রাকটিভ সমালোচনা করুক। আমরা চাই না বিশ্ববিদ্যালয় অঙ্গন থেকে মিথ্যে কাগজ ছাপিয়ে দিয়ে এই ছাত্রছাত্রীদেরকে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। আমরা কি জুলাই 36 এত সকালে ভুলে গেলাম? এসডিজি সম্মেলনে কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, সরকার পদ্মা ব্যারেজ বাস্তবায়নের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। জানান, পানির ন্যায্য অধিকার পাওয়া সরকারের অগ্রাধিকার। এখন নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য তিস্তার উপর আমাদের গত কয়েক বছর যাবত বিভিন্ন মিডিয়াতে এসেছে, কথা এসেছে, সরকার টু সরকার আলোচনা হয়েছে, সমাধান হয় নাই এবং কোনো স্টাডি আমাদের হাতের মধ্যে নাই। আমরা কিছু কনসেপ্টের উপর এগিয়ে যাচ্ছি। পানির ন্যায্য হিস্সা আমাদেরকে আদায় করতে হবে। সেখানে আমাদের জয়েন্ট রিভার কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি আমাদের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে কিভাবে এই নতুন চুক্তি আমরা সম্পন্ন করব এবং সেখানে গ্যারান্টি ক্লজকে আমরা অ্যাড করব। স্বাস্থ্য খাতে উন্নতির জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরিতে জোর দিচ্ছে সরকার। হেলথ সার্ভিসে এই এসডিজি গোল অ্যাচিভ করতে হলে গোল 3 কে ইন্টিগ্রেশন অফ অল কম্পোনেন্টস রিলেটেড টু দ্য হেলথ সার্ভিস, যেমন ওয়াটার, এসডিজি গোল 4, 5, 6 and 10, এটাকে ইন্টিগ্রেট করতে হবে, সমন্বয় করতে হবে। শুধু হেলথ ডিপার্টমেন্ট বাই গিভিং সার্ভিসেস ফ্রম হেলথ, বাই গিভিং মেডিসিনস ইজিলি, সিরিঞ্জ অ্যান্ড প্যান্ডেমিক্স টাইমে স্যালাইন দিলাম বা এটা দিলাম ওটা, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্যাট গোল। এদিন সম্মেলনে নারী ও মাতৃস্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষা ব্যবস্থার নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন আয়োজকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাভারের একটি বাড়িতে পুলিশের বিশেষায়িত দলের অভিযানে 5টি বোমা সহ একজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ককটেল ও হাত বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। আরও বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকার আব্দুল জলিলের বাড়িতে এ অভিযান চালানো হয়। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এনএসআই এর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে আরিফ হোসেন নামে একজনকে 5টি বোমা সহ আটক করা হয়। পুলিশ আরও জানায়, আরিফকে কিছুদিন ধরে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। সাভারের ওই বাড়িতে বিস্ফোরক ও হাতবোমা তৈরির মাধ্যমে দেশে বড় ধরনের অরাজকতার ষড়যন্ত্র চলছিল। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান। এই মুহূর্তে দুদকের কোনো কমিশন না থাকায় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে নতুন কমিশন এসে এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানান দুদক সচিব। মঙ্গলবার বিকেলে দুদক কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় 900 কোটি টাকা আত্মসাতে দুদকের মামলার আসামি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 2 প্রকৌশলী তদন্তাধীন অবস্থায় থাকলেও পদোন্নতির ছাড়পত্র দিতে গিয়ে খোদ দুদকের নথিতেই হয়ে গেলেন মামলাহীন। চলতি বছরের মার্চে দেয়া সেই ছাড়পত্রে নেই কোনো মামলার তথ্য। এ বিষয়ে দুদক ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সচিব বলেন, বেবিচকের নির্বাহী প্রকৌশলী হাসিব ও মওদুদের ব্যাপারে অনাপত্তিপত্র ভুল ছিল। মামলা থাকার বিষয়টি উল্লেখ করে নতুন করে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান সচিব। দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতা ও কৃষক দল নেতা মুজিবুর রহমান মুজিবের নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ 7 ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করা হয়। এর আগে বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে জেলা প্রশাসন, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক দলের নেতারা অংশ নেয়। এ সময় মুজিবের নিঃশর্ত মুক্তি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সম্প্রতি দিনাজপুর কোতোয়ালি থানায় পুলিশ পরিদর্শককে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার করা হয় জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানকে। তার মুক্তির দাবিতে শহরের প্রধান 4টি প্রবেশ পথ সহ বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। গোপালগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাস থেকে 11 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা খেলাধুলা শেষে মঙ্গলবার সন্ধ্যায় রুমে ফিরে ওই শিক্ষার্থীর কক্ষের দরজা বন্ধ দেখতে পায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা জানালার গ্রিল কেটে রুমে প্রবেশ করে গলায় গামছা পেঁচানো অবস্থায় হুসাইন কাজী নামে এই শিশুর মরদেহ ট্রাঙ্কের উপর পড়ে থাকতে দেখে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও সন্তানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবাও। মঙ্গলবার রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাজমিস্ত্রি মাইদুল ইসলামের মৃত্যু হয়। এর আগে গতকাল মাইদুলের স্ত্রী বিউটি আক্তার এবং শনিবার তাদের 8 বছর বয়সী সন্তান মারুফের মৃত্যু হয়। শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার একটি টিনশেড ভাড়া বাসায় তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ হয়। আগুনে দগ্ধ হন পরিবারের 3 সদস্য। এতে শিশু মারুফের শরীরের 90%, মাইদুলের 85% এবং বিউটির 80% পুড়ে যায়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে বিশাল উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, যার গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম বন্দর। এছাড়াও বন্দর ও কাস্টমসের মধ্যে যে সমস্ত অন্তরায় রয়েছে তা দ্রুত নিরসন করে 2 সংস্থার সমন্বয়ের মাধ্যমে কাজে গতিশীলতা আনা হবে। আর তাহলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি রপ্তানি বাণিজ্য যেমন গতিশীল হবে, তেমনি দেশে কমবে মূল্যস্ফীতি। প্রবাসের খবর। বাংলাদেশ থেকে মাছ আমদানি বাড়াতে সৌদি আরবে বিনিয়োগ করছে প্রবাসী উদ্যোক্তারা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মাছ আমদানির মাধ্যমে মরুর বুকে দেশীয় স্বাদ পৌঁছে দেওয়ার মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উদ্যোক্তারা। এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ফ্রেশ ফিশ। মক্কার কাকিয়ায় এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ ফাহিম ও মোহাম্মদ তালাল। এ সময় মক্কার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী সহ স্থানীয় প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে আমদানিকৃত নানা রকম দেশীয় মিঠা পানির মাছ ফ্রেশ ফিশে পাওয়া যাবে বলে জানান উদ্যোক্তারা। সৌদি আরবের ভিশন 2030-এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে প্রবাসী বাংলাদেশিরা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, সৌদিতে বর্তমানে শুধু চাকরি নয়, বিনিয়োগের মাধ্যমে তৈরি হচ্ছে নতুন কর্মক্ষেত্র। সৌদি সরকার নিজ নামে লাইসেন্স নিয়ে ব্যবসার অনুমতি দেওয়ায় এই সুযোগ লুফে নিচ্ছেন প্রবাসীরা। এরই অংশ হিসেবে জেদ্দায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা বাওয়াদি বাঙালি মার্কেটে আয়াদ রেস্টুরেন্টের সামনে যাত্রা শুরু করল আরহাম ট্রাভেলস।
আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিইও মাসুদ পারভেজ। বাংলাদেশি ভাইয়েরা আছেন যাদের ফ্যামিলি আপনার সৌদি আরবে ভিজিট করানোর জন্য আনতে চাচ্ছেন, আমরা সেই ভিজিট ফাইলগুলোকে আমরা প্রসেস করে থাকি। বাংলাদেশি ভাইদের জন্য টিকিট সেবা দিয়ে থাকি। মূল সেবা হচ্ছে আমাদের টিকিট সেবা। এর পাশাপাশি আমরা যাওয়াজাত নিয়ে খেদমাতের যে কাজগুলা ওগুলা করে থাকি। পাশাপাশি আমাদের উমরা, জিয়ারা আরো আদার্স যেই সার্ভিসগুলা আমরা ওই সার্ভিসগুলা দিয়ে থাকি। বাংলাদেশের ফুটবল ও দেশের পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরতে চান ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সাব্বির আহমেদ। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, সৌদি আরবের রাজধানী রিয়াদে এক প্রেস কনফারেন্সে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেছেন সাব্বির। তার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক পরিচিতি ছড়িয়ে দেয়া। ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থেকেই তার এই উদ্যোগ। বিশ্বের নামিদামি ফুটবলারদের সঙ্গে রয়েছে তার পরিচয় ও যোগাযোগ। বিভিন্ন সময়ে তাদের সঙ্গে ফটো সেশন ও মতবিনিময়ের মাধ্যমে ফুটবল অঙ্গনের সঙ্গে নিজের সম্পর্ক আরও দৃঢ় করেছেন তিনি। চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে বিশ্বের বড় বড় ফুটবল খেলোয়াড়ের সাথে সাক্ষাৎ করে ওদের কাছে গিয়ে শত কষ্টের মাধ্যম দিয়ে আমার বাংলাদেশ নামটা তুলে ধরছি পারতেছি। এটা আমার কাছে আমি মনে করি আমার বড় একটা পাওয়া এবং আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছি। খেলার খবর। ফুটবল ইতিহাস গড়ল ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে মুরাস ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে ঢাকার ক্লাবটি। এই প্রথম আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে নেমেছিল গত বাংলাদেশি লিগে তৃতীয় হওয়া ফর্টিস এফসি। ম্যাচ ফিটনেসের ঘাটতি মেটাতে স্কোয়াডকে ঢেলে সাজানোর পুরস্কার পেয়েছে ক্লাবটি। প্রথমার্ধে ফর্টিসই বেশি সুযোগ তৈরি করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ফর্টিস। 52 মিনিটে ম্যাচের রূপ বদলে দেন আবাহনী লিমিটেডে থেকে ধারে আসা ফরওয়ার্ড ইব্রাহিম। 74 মিনিটে মুরাস পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি। 2026-27 মৌসুমের এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের অফিসিয়াল ড্র হবে এ মাসের তৃতীয় সপ্তাহে কুয়ালালামপুরে। ক্রিকেট এশিয়া কাপ পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে বাংলাদেশের মেয়েরা। 2018 সালে সবশেষ শিরোপা জয়ের স্বাদ পেলেও এবার আরও একবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান অলরাউন্ডার রাবেয়া খান। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্কিল ক্যাম্পে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিয়েছেন ক্রিকেটাররা। তবে শুধু ক্যাম্প নয়, নিয়মিত ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ানোটাই চাহিদা রাবেয়ার। নিলয় মজুমদারের রিপোর্ট। শ্রাবণের শেষ সপ্তাহে যেন ভাদ্রের পদধ্বনি অনুভূত হলো পূর্বাচলে। তীব্র গরমের মাঝেই ক্যাম্প শুরু হলো বাংলাদেশ নারী দলের। অবশ্য আসন্ন এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়ায় মরুর গরমের একটা আভাস ঘরের মাটিতেই পেয়ে গেলেন জ্যোতিরা। তবে এদিন বোলিং অনুশীলনের চেয়ে ব্যাটিংয়ে বেশি মনোযোগ সারোয়ার ইমরানের শিষ্যদের। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও রাবেয়াদের মূল লক্ষ্য শিরোপা জয়। প্রত্যাশা তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা যাব। গ্রুপে যারা আছে যারাই পড়ুক না কেন তাদের সাথে আমাদের খেলেই আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। সো আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি এবং শ্রীলঙ্কা যেহেতু আছে ওরাও আমাদের মতোই। সো আমরা চেষ্টা করবো আমাদের কনফিডেন্টলি যাওয়ার জন্য এবং আমরা আশা করি যে ইনশাল্লাহ ফাইনালটা চেষ্টা করবো। ইনশাল্লাহ যেহেতু আমরা আশা নিয়ে যাবো ফাইনাল খেলার। গত বছরের নভেম্বরে নারীদের জাতীয় ক্রিকেট লিগ আয়োজিত হওয়ার পর আর মাঠে গড়ায়নি কোনো টুর্নামেন্ট। বাতিল হয়েছে নারী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজ লিগ আয়োজনে গত বোর্ডের নাও পরিকল্পনাও। সেরা প্রস্তুতি নিতে শুধু লম্বা ক্যাম্প নয়, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে চান রাবেয়া। এটা হলে তো ভাইয়া একদম খুব পারফেক্ট হয়, কারণ আমাদের দেখেন আইসিসির শিডিউলটা মেনটেন করতে হবে, বিসিবিটা মেনটেন করতে হবে। তো ওইটা তারা যদি অ্যাড করে যদি স্কেডিউলটা ফাঁকা টাইমে থাকে তো কেন হবে না। তো আশা করি যে হলে খুবই ভালো হয়, যেহেতু ভাইয়াদেরটা আছে আমাদেরটা হলেও কেন ভালো হবে না। অবশ্যই 8 বছর পর আরও একবার এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। 31 আগস্ট দুবাইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই এমপি পদ বাতিল, চিফ হুইপ দুঃখজনক বললেন নাহিদ। ব্রিক্সে তারেক রহমানের অপেক্ষায় ভারত, মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক।
আন্দোলনকারীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের নির্দেশ ছিল হাসিনার, কল রেকর্ড ট্রাইব্যুনালে। নিউ মার্কেটে যুবদল ছাত্রদল সংঘর্ষ, আহত 12 জনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।